হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি এক্সাম নয়, যে কোনো রেলওয়ে এক্সামের জন্য সায়েন্স কিন্তু এটা খুবই বলতে পারো ইম্পর্ট্যান্ট টপিক। তো আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ সায়েন্সের ওপর। 25টা কোশ্চেন আছে, 25টা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সামনে যারা যারা সায়েন্স মানে আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য এই ক্লাসটা কিন্তু মাস্ট ওয়াচ। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। বলেছে কোন ধাতুটির বিদ্যুৎ পরিবাহিতা সর্বাধিক। ওকে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, সিলভার মানে রূপা। রূপার বলতে পারো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সব থেকে বেশি। ঠিক আছে, আমরা জানি গুড কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টর, তাই তো। তো গুড কন্ডাক্টরের মধ্যে সব থেকে বেশি হচ্ছে সিলভারে, কিন্তু প্রবাহিতা সর্বাধিক, বিদ্যুৎ প্রবাহিতা সর্বাধিক হচ্ছে তোমার সিলভারে। নেক্সট কোশ্চেন দেখি। বলছে তারারা কোন কারণে টিম টিম করে। খুব সুন্দর একটা কোশ্চেন। ওকে, মানে তারারা যে আমরা রাতেরবেলায় দেখি জল জল করে, তাই তো, ওটা কী জন্য করে? এটা করা হচ্ছে তোমার অপশান নাম্বার সি, অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য। ওকে, অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য। হুইচ অ্যাটম কন্টেন্স নো নিউট্রন। হুইচ অ্যাটম কন্টেন্স নো নিউট্রন মানে নিচের কোন পরমাণুতে কোনো নিউট্রন নেই। এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ, হাইড্রোজেন। হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। এখানে কি আছে? খালি একটা প্রোটন আছে, একটা প্রোটন আছে। ওকে, এটা মনে রাখবে। কি আছে তাহলে? নিউট্রন নেই যখন, একটা প্রোটন আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে। তার আগে কালারটা চেঞ্জ করে নিই। বলেছে ঘুম জাগরণ চক্রে কোন হরমোন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানে ঘুম বা জাগরণ চক্র কোন হরমোন নিয়ন্ত্রণ করে। এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অপশান, মেলাটোনিন। ওকে, চলো নেক্সট। বলেছে স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম ও কোন ধাতুর মিশ্রণ। স্টেনলেস স্টিল তৈরি করতে তিনটে গুরুত্বপূর্ণ ধাতু কিন্তু লাগে। ঠিক আছে, একটা হচ্ছে লোহা, 2 নম্বর হচ্ছে ক্রোমিয়াম, আর একটা কি, আরেকটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি, নিকেল। নিকেলও কিন্তু দরকার। ওকে, নাহলে তোমার স্টেনলেস স্টিল কিন্তু তৈরি করা যাবে না। চলো নেক্সট কোশ্চেন। ভরবেগ ভরবেগের পরিবর্তনের হার সমান কত। ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে তোমার এখানে ফোর্স, বল। ওকে, এটা আমরা কোথায় পাই? এটা আমরা পাই নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে। আমি লিখে দিচ্ছি এখানে, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে। সেকেন্ড ল ল থেকে আমরা কিন্তু এটা পাই। কি? এটা হচ্ছে বল বল ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, লেখা আছে, লিখে দিচ্ছি তবু আমি। ভরবেগের পরিবর্তনের 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 হার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। নেক্সট কোশ্চেন দেখে বলেছে রুটি ফুলে ওঠার জন্য কোন গ্যাস দায়ী। দেখো এখানে ইংলিশটা বললে বুঝতে পারবে। হুইচ গ্যাস কজ ব্রেড টু রাইস, মানে এই যে ফুলকো ফুলকো রুটি আমরা দেখতে পাই না, ওই রুটিগুলো মানে এত যে ফুলে যায়, এটা কিসের জন্য? ফার্স্ট অফ অল এটা ফুলে হচ্ছে তোমার, আমরা সবাই জানি যে ইস্টের জন্য। ইস্ট মেশানো হয়, তাই তো, ইস্ট মেশানো হয়। ইস্ট তোমার রুটিটাকে ফুলিয়ে দেয়। কিন্তু ইস্ট কী এমন কাজ করে যেটার জন্য তোমার রুটিটা ফুলে যায়, সেটাও তো জানতে হবে। এটার কারণ হচ্ছে ইস্ট কার্বন ডাই অক্সাইড রিলিজ করে। ঠিক আছে, ইস্ট কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, CO2 কার্বন ডাই অক্সাইড কিন্তু রিলিজ করে, এই জন্য কী করে, রুটিটা ফুলে যায়। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোন ভিটামিন সাহায্য করে? এটা হয়ে যাবে তোমার ভিটামিন কে। মনে রাখবে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, চলো নেক্সট হচ্ছে
অল্টারনেট কারেন্টকে ডিসি মানে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। কোন জিনিস রূপান্তরিত করে অল্টারনেট কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে? এটা হয়ে যাবে তোমার রেকটিফায়ার। কি বললাম? রেকটিফায়ার। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখি। নেক্সট বলেছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? খুব ইজি কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তার আগে আমাদেরকে জানতে হবে গ্রিন হাউস গ্যাস কোনগুলো। CO2 গ্রিন হাউস গ্যাস। ইম্পর্টেন্ট মানে সব থেকে ইম্পর্ট্যান্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে তোমার CO2 কার্বন ডাইঅক্সাইড। মিথেন বটে, নাইট্রাস অক্সাইড বটে। তাহলে নয় কোনটা? অক্সিজেন কিন্তু নয়। অক্সিজেন অ্যাকচুয়ালি তোমার কি করতে? আগুন, ঠিক আছে, ফায়ার, আগুন জ্বালাতে কিন্তু অক্সিজেন দরকার পড়ে, কিন্তু মানে গরম বাড়াতে বা বলতে পারো হিটটাকে ট্র্যাপ করে রাখার জন্য কিন্তু অক্সিজেন দায়ী নয়, ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দায়ী। ওকে, তো এই জন্য যদি আমরা গাছ বেশি পরিমাণে কেটে দিই তাহলে গ্রিন হাউস গ্যাস বা তোমার গ্রিন হাউস এফেক্ট বেড়ে যাবে, ঠিক আছে, গরম হবে বেশি চারিপাশ। এই শীতকালে তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। কেমন? ধরো এই রাতের বেলায় বা তোমার দিনের বেলায় যেখানে যাচ্ছ, ধরো শীতকালে গাড়ি চালিয়ে যাচ্ছ, তো দেখবে যেখানে প্রচুর গাছ আছে না সেখানে বেশি ঠান্ডা লাগছে, আর যেখানে দেখবে বাড়ি ঘর প্রচুর আছে সেখানে দেখবে নর্মাল গরম লাগছে। ওকে, এটা ফিল করে দেখতে পারবে তোমরা এই শীতকালে বিশেষ করে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে কঠিন থেকে তরলে রূপান্তরিত করাকে কি বলে? সলিড থেকে লিকুইডে কনভার্সনকে কি বলে? এটা আমরা সবাই জানি, খুবই ইজি এটা। সলিড থেকে লিকুইডে গেলে হচ্ছে মেল্টিং, তাই তো? আবার লিকুইড থেকে যখন গ্যাসে যাবে সেটা হবে আবার লিকুইড, মানে দেখো এটা একটা সাইকেল, ঠিক আছে। সলিড সলিড সলিডের পর যাচ্ছে কোথায়? লিকুইড, লিকুইড, ওকে, তারপর আবার কি কোথায় যাচ্ছে? লিকুইডে যাচ্ছে গ্যাস, আবার গ্যাস থেকে সলিড। হয়, সব কিছুই হয় এরকম পরপর, আবার উল্টোও হয়, এরকমও হয়, ঠিক আছে, এদিকেও এদিকেও যেতে পারে, এমন কোনো কারণ নেই যে অপোজিট যেতে পারে না। বাট আমি তোমাদেরকে জাস্ট এখানে দুটো বা তিনটে স্টেট আমরা জানি যে সলিড, লিকুইড, গ্যাস, রাইট, কিন্তু এখনও দুটো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার প্লাজমা, প্লাজমা, ওকে। তাহলে সলিড হলো লিকুইড হলো, গ্যাস হলো, প্লাজমা হলো, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন, ঠিক আছে, বোস আইনস্টাইন, মনে রাখবে এটা, বোস আইনস্টাইন। চলো নেক্সট। দ্য মেন ডিটক্সিফাইং অর্গ্যান, মানে শরীরের প্রধান ডিটক্স অঙ্গ কোনটা? মানে সব থেকে বেশি কেমিক্যাল বা তুমি বলতে পারো যেগুলো মানে শরীরের জন্য ক্ষতিকারক সেগুলো কোথায় এসে ভাঙে সব থেকে বেশি? সব জিনিসই এসে লিভারে ভাঙে, তাই তো? তাহলে সব থেকে প্রধান ডিটক্স অর্গান কিন্তু তোমার লিভারই বটে, এটা মনে রাখবে। কোশ্চেন এরকম ঘুরিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারে। আবার এই লিভারের যদি প্রবলেম হয়, সব থেকে বেশি আমাদের শরীরে যে প্রবলেমগুলো হয়, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বলো বা যে কোনো প্রবলেম বলো, বেশিরভাগ কিন্তু ফ্যাটি লিভারের জন্য হয়। লিখে দিচ্ছি আমি এখানে, ফ্যাটি লিভারের জন্য কিন্তু হয়, ঠিক আছে। আর ফ্যাটি লিভার হয় কী জন্য? যদি আমরা সব থেকে বেশি মানে বেশিরভাগ সময়ই আমরা যদি তেলে ভাজা বাইরের খাবার বা তোমার বলতে পারো যে প্যাকেজড ফুড যেগুলো হয় সেগুলো যদি আমরা বেশি খাই বা ইনটেক করি, তাহলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আর ফ্যাটি লিভারের জন্যই কিন্তু আমাদের শরীরের বেশিরভাগ 90% রোগ হয়। ওকে, তো আমাদেরকে কিন্তু তোমার ফাস্ট ফুড বলো বা প্যাকেজড ফুড বলো, এগুলোকে কিন্তু বাদ দিতে হবে আমাদের লাইফস্টাইল থেকে। ওকে, চলো নেক্সট দেখি কী আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এখানে 13 নম্বর কোশ্চেন, কোন উপাদানের গলনাঙ্ক সব থেকে বেশি, মানে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে হিলিয়াম, এটা মনে রাখবে। লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? হিলিয়ামের হচ্ছে সব থেকে কম তোমার মেল্টিং পয়েন্ট। চলো নেক্সট। ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই যে একটা বাল্ব দেখি আমরা, আগেকার দিনে বাল্ব দেখতাম না এরকম বাল্ব, তাই তো? তো এখানে দেখবে একটা ফিলামেন্ট থাকতো, এরকম ফিলামেন্ট থাকতো। তো এই যে ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলামেন্ট, ওকে, এটা হচ্ছে ফিলামেন্ট। তো এই ফিলামেন্টটা তোমার তৈরি হয় কী দিয়ে?
কী দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে টাংস্টেন দিয়ে, মনে রাখবে। চলো নেক্সট, নিডল ফ্লোটস অন ওয়াটার ডিউ টু, আচ্ছা নিডল ফ্লোটস অন ওয়াটার, নিডল ফ্লোটস অন ওয়াটার ডিউ টু হোয়াট? নিডল ফ্লোট করে, করতেও পারে, না করার কিছু নাই, বাট অ্যাকচুয়ালি নিডল নয়, এটা আমি কেটে দিচ্ছি, নিডল ডুবেও যায়, বাট শিপ, শিপ বা জাহাজ, ঠিক আছে, জাহাজ, জাহাজ ধরেই চলো, জাহাজ ফ্লোট করে কী জন্য? সারফেস টেনশনের জন্য, ঠিক আছে। মানে এরিয়া যত বড় হবে, মানে সারফেস যত বড় হবে, তোমার জলেতে ফ্লোট করতে কিন্তু সাহায্য করবে। ওকে, ওটা হচ্ছে সারফেস টেনশন। নেক্সট, পিএইচ অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাডের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? পিএইচ ভ্যালু কত? কত? এটা হয়ে যাবে তোমার 7.4, মনে রাখবে, কোশ্চেন আছে 7.4। ওকে, নেক্সট 17 নাম্বার কোশ্চেন, মেজর কম্পোনেন্ট অফ বায়োগ্যাস, মানে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাস কোনটার জন্য বায়োগ্যাস বটে? কি বলো? 70, মানে আমি তোমাকে বলে দিচ্ছি 50% টু 70% এই উপাদানটাই থাকে। ওকে, কোনটা? যেটার জন্য আমাদের প্রচুর গন্ধও লাগে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে তোমার এখানে অপশন নাম্বার বি, মিথেন। তাহলে এটাও মনে রাখবে, মিথেন কত পার্সেন্ট থেকে? 50 to 70%। ওকে, নেক্সট, বেশ, কী বলেছে? প্রেসার ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি ইন অল ডিরেকশনস, আচ্ছা চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়, তাই তো? এটা কোন ল অনুযায়ী বলা হয়েছে? এইটা হয়ে যাচ্ছে তোমার পাস্কালস ল অনুযায়ী বলা হয়েছে, ঠিক আছে। আর এইটা আমরা মানে কোথায় লাগিয়েছি, মানে বেসিক্স ল, ল এটা যে এই লটা যে তৈরি করা হয়েছে, এটা কিসের ওপর মানে রেখে তৈরি করা হয়েছে? এটা হয়েছে তোমার, আমি লিখে দিচ্ছি এখানে, বেসিক্স অফ, বেসিক্স অফ, বেসিস অফ, সরি বেসিক্স নয়, বেসিস, BASIS, বেসিস অফ হাইড্রোলিক ব্রেকস, AULIC, হাইড্রোলিক ব্রেকস। মানে ধরো এখানে এটা আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এইদিকে একটা জিনিস আছে, এইদিকে একটা জিনিস আছে, এখানে জল আছে, ঠিক আছে, এখানে জল আছে। তো এই দিকে যদি কেউ প্রেশার দেয়, এইদিকে যদি কেউ প্রেশার দেয়, তাহলে এটা মানে কমে কমে এসে না এইদিকে করে দেবে, আর এই জিনিসটা বাইরে দিয়ে বেড়ে যাবে। আবার এইটা যদি আমি এইদিকে ঠেলি, তাহলে এটাও সেম এইদিকে বেড়ে যাবে। ওকে, এটা তোমরা ইউটিউবে ভিডিও সার্চ করবে, বেসিস অফ হাইড্রোলিক ব্রেক, তাহলে দেখতে পাবে। ওকে, মানে তোমার একটা লিকুইডকে যদি দুদিক থেকে চাপ দেওয়া হয়, তাহলে লিকুইডটা কম্প্রেস হয়ে কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকবে, বেশি কম্প্রেস হয়ে তুমি একদম মাঝখানে এনে লাগাতে পারবে না, ঠিক আছে। এইদিকে যদি বাড়াও, ডান দিক থেকে যদি বাড়াও, ঠিক আছে, তাহলে এটা বাঁ দিকের এই পিস্টনটাকে সরিয়ে দেবে। আবার যদি এই দিক থেকে বাড়াও, তাহলে ও এইদিকে বেড়ে যাবে। ওকে, এটাই হচ্ছে বেসিস অফ হাইড্রোলিক ব্রেক, মানে এটা পাস্কালস ল অনুযায়ী প্রমাণিত। নেক্সট, হুইচ ইজ এ, মানে নিচের কোনটি এখানে পলিস্যাকারাইড, ঠিক আছে, মানে হুইচ ইজ এ পলিস্যাকারাইড। আচ্ছা পলিস্যাকারাইড কোনটা? বেশ, পলিস্যাকারাইড কোনটা? পলিস্যাকারাইড হচ্ছে তোমার এখানে স্টার্চ হচ্ছে তোমার পলিস্যাকারাইডের মধ্যে পড়ছে। আর স্টার্চ তোমার তৈরি হয় কি দিয়ে? এটা তৈরি হয় তোমার প্রচুর মানে মেনি গ্লুকোজ ইউনিটস, মানে গ্লুকোজ, এক কথায় মনে রাখবে, স্টার্চ ইকুয়ালস টু বলতে পারো তোমার অনেকগুলো এরকম অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? গ্লুকোজ, লিখে দিচ্ছি এখানে, ইংলিশই লিখে দিচ্ছি, হ্যাঁ, আশা করি বুঝতে পারবে, গ্লুকোজ দিয়ে তৈরি। ওকে, নেক্সট, অপটিক্যাল ফাইবার কাজ করে, অপটিক্যাল ফাইবার কিসের ওপর কাজ করে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ওপর কিন্তু কাজ করে। আচ্ছা এটা কি হয় অ্যাকচুয়ালি? এটা কি হয় মানে এক কথায় বলতে পারো যে লাইটটা তোমার এই ফাইবারের মধ্যেই কিন্তু আটকে যায়, ঠিক আছে, এই অপটিক্যাল ফাইবারের মধ্যেই কিন্তু লাইটটা আটকে যায়। এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, অপটিক্যাল ফাইবার, মনে রাখবে এটা।
পাওয়ার হাউস অফ সেল, ওরে বাপরে, সব থেকে ইজি কোশ্চেন। আমার তো মনে হয় মানে বলতে পারো বায়োলজির সব থেকে ইজি কোশ্চেন, পাওয়ার হাউস অফ সেল কোনটা? মাইটোকন্ড্রিয়া, ইয়েস। আচ্ছা, সুসাইড ব্যাগ অফ সেল মানে যে সেলগুলো অটোমেটিক সুসাইড করে নেয়, ঠিক আছে, সুসাইড করে নেয়, ওটা কোন সেলটা? ওটা হচ্ছে তোমার লাইসোজোম। ওকে, লাইসোজোম মনে রাখবে। নেক্সট, নাম্বার অফ পার্টিকেল ইন ওয়ান মোল, মানে এক মোলে তোমার কতটা পদার্থ আছে, ঠিক আছে, সেটা আমাদেরকে বলতে হবে, এটা মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট। ওয়ান মোল ইকুয়ালস টু কত? ওয়ান মোল ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23। কী বললাম? 6.022 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট, বেশ 23 নম্বর কোশ্চেন, হিট ট্রান্সফার বাই মুভমেন্ট অফ মলিকুলস। আচ্ছা, হিট ট্রান্সফার হয় কী করে? এই যে ভেতরের মলিকুলসগুলো থাকে, এই মলিকুলসগুলোতে তোমার হিটটা ট্রান্সফার হবে, এই হিটগুলো একটা একটা করে এখানে প্রথমে আসবে, তারপরে এখানে এখানে এরকম করে ট্রান্সফার হতে থাকে। এই জিনিসটাকে কী বলে? এই জিনিসটাকে কী বলে? এই জিনিসটাকে বলে তোমার কনভেকশন, ঠিক আছে, এটাকে কী বলে? কনভেকশন বলে, মনে রাখবে। হুইচ মেটাল ইজ স্টোরড ইন কেরোসিন। আচ্ছা, কোন ধাতু কেরোসিনে সংরক্ষণ করা হয়? মানে এতটাই তুমি বলতে পারো যে আমাদের এই যে বলতে পারো নেচারে অ্যাকচুয়ালি তোমার অক্সিজেন, নাইট্রোজেন এগুলো আছে, তো এই মেটালটাকে যদি বাইরে বার করা হয় রিয়্যাক্ট করতে লেগে যাবে, এই জন্য এটাকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, খুব রিয়াক্টিভ মেটাল, মনে রাখবে, খুব রিয়াক্টিভ মেটাল, ঠিক আছে। বাতাস এবং ময়েশ্চার, ঠিক আছে, এই দুটোতে কিন্তু খুব ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে সোডিয়াম, এই জন্য এটাকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে কিসে কিসে রিয়্যাক্ট করে, হচ্ছে এয়ার ভায়োলেন্টলি, ঠিক আছে, কি লিখছি, হ্যাঁ, এয়ার এয়ার অ্যান্ড তোমার ময়েশ্চার, ঠিক আছে, ময়েশ্চার, এয়ার আর ময়েশ্চারে কিন্তু খুব ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে, ঠিক আছে। চলো নেক্সট, আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, বলেছে বরফ জলের উপরে ভাসে কেন? $1,000,000 কোশ্চেন, বরফ জলের উপরে ভাসে কেন? কেন? কারণ বরফ কি ভারী? ভারী হলে তো ডুবে যাবে, তো এটা ভুল। আইস হ্যাজ লোয়ার ডেন্সিটি, আইসের ডেন্সিটি লো, ওয়াটার এক্সপ্যান্ডস, ওয়াটার এক্সপ্যান্ড করে, এয়ার গেটস ট্র্যাপড, এটা তো হবে না, ওইটাও হবে না, তাহলে আইস হ্যাজ লোয়ার ডেন্সিটি। তো ডেন্সিটি বলে একটা জিনিস আছে, জানো? ওকে, তো বরফের ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্বটা কম, ডেন্সিটি মানে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব। তো আইসের ডেন্সিটি মানে বরফের ঘনত্ব তোমার জলের থেকে কম, এই জন্য কী হয়? আইস ভাসে। কিন্তু ভাসে কেমনভাবে ভাসে? এইখানে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে। ধরো এটা হচ্ছে তোমার জল, ঠিক আছে, এখানে আইসটা ভাসছে, আমরা এইটুকু দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এর নিচে এতটা বরফ কিন্তু নিচেতে আছে, মানে যদি আমি বলি যে 30% ওপরে আছে, তো 70% কিন্তু নিচে আছে। আর এই জিনিসটার জন্যই কিন্তু টাইটানিক ডুবেছিল, ঠিক আছে, টাইটানিক কিন্তু এই জিনিসটার জন্যই ডুবেছিল। ওকে, টাইটানিক শিপটা এই জিনিসটার জন্যই ডুবেছিল, খুব বাজে টাইটানিক হয়েছে জানি, বাট ডুবেছিল এই জন্যই। ওকে, কিসের জন্য? বাট আইস কী জন্য ফ্লোট করে? এটা মনে রাখবে যে বরফের ঘনত্ব তোমার জলের থেকে কম। ওকে, আর যে কোনো জিনিসেরই ঘনত্ব যদি তোমার জলের থেকে কম হয় তাহলে কিন্তু ওটা ভাসবে। বা যদি সারফেসটা যদি বড় হয়, সারফেস টেনশন যদি বেশি হয়, তাহলেও কিন্তু তোমার ভাসবে। ওকে, চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।